আসসালামু আলাইকুম। লোটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, নতুন একটা ভিডিও নিয়ে হাজির। বিষয়টা হচ্ছে ইতিমধ্যে যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়ে আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে 18তম শিক্ষক নিবন্ধন যাদের প্রথমবারের এনটিএসসি এর পরীক্ষা বা প্রথমবার প্রিলিমিনারি কোয়ালিফাই হয়েছে তাদের নিয়ে বিশেষ করে বেশি ফোকাস দেব। কারণ অনেকেই জানতে চেয়েছেন বিভিন্ন জন বিভিন্নভাবে। বিষয়টা এরকম যে প্রথমবারের চেষ্টায় নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল, এটা যারা নতুন ফ্রেশার আছেন তাদের জন্য যতটা ইফেক্টিভ, ইভেন বিগত নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অথবা যারা বারবার নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারতেছেন না তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কথা না বাড়িয়ে সরাসরি আমি সেই ফোকাসে চলে যাব। তো হেডিং দেখে আপনারা সকলে বুঝে ফেলছেন যে আসলে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা আমরা কি করব, প্রথমবারে যে বারবার যারা রিটেন ফেইল হচ্ছে, যাতে আপনি প্রথমবারে রিটেন পরীক্ষা দিয়ে কোয়ালিফাই হতে পারেন, ভাইভা কোয়ালিফাই হয়ে ফাইনালি আপনি নিবন্ধনের সনদ পেতে পারেন। সেই কৌশলে বিস্তারিত খুব সংক্ষেপে আলোচনা করব। আপনি কিভাবে প্রথমবারে আপনি সফলতা অর্জন করবেন। কোনো বিষয়ে আপনি যখন সফলতা অর্জন করতে যাবেন, আপনাকে কিছু বিষয়ে কৌশলী হতে হবে। আপনি যখন নতুন কোনো বিষয়ে যখন জ্ঞান অন্বেষণ করতে যাবেন বা নতুন কোনো বিষয় যখন জানতে যাবেন, যেমন নিবন্ধন আমাদের জন্য অনেকের জন্যই কি নতুন কোনো বিষয়। তো এখানে যে কাজটা করতে হবে, অর্থাৎ আপনাকে যুদ্ধ করতে গেলে যুদ্ধের কৌশল জানতে হবে। আপনি যত বেশি কৌশলী হবেন, যত ভালো স্ট্র্যাটেজি জানবেন, যত বেশি স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন, আপনি যুদ্ধে খুব সহজেই জয়লাভ করতে পারবেন। তার মানে বুঝতে পারতেছি যে কোনো ধরনের কৌশল ছাড়া আমরা কি করতে পারবো না। কোনো স্ট্র্যাটেজি যদি ফলো না করি তাহলে আমার কি করতে হবে, বারবার রিটেন পরীক্ষা দিয়েও কি হতে হবে, ব্যর্থ হতে হবে। প্রিলিমিনারি পাস মানে কিন্তু আমার পাস না। প্রিলিমিনারি পাস কেবলমাত্র একটা জাস্ট পরের ধাপের একটা টিকিট। এই মার্কসের কিন্তু আর আপনার কোনো ভ্যালু নেই। এই ভ্যালুটা অতক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত আপনি রিটেনের কার্ড না পাচ্ছেন। রিটেনের কার্ড পাওয়া মানে কি আপনার প্রিলিমিনারির যত ভালো পরীক্ষা দেন সেটা কিন্তু ভ্যালিড শেষ। সুতরাং আপনাকে সবচেয়ে এখন বেশি কৌশলী হতে হবে রিটেনটা আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, এবং প্রথমবারেই আপনি কি ফাইনালি সফলতা লাভ করতে পারবেন। তো আমি মূল পয়েন্ট যদি বলি যে এই যুদ্ধে নামা শুরুতে আপনাকে কিছু কৌশলের আমি কিছু অংশ বলবো। সেটা আপনি যেহেতু রিটেন পরীক্ষা দিতে যাচ্ছেন, সুতরাং প্রথম যে কাজটা হবে, ফার্স্ট যে কাজটা হবে, আপনাকে কি করতে হবে, সিলেবাসটা ডাউনলোড দিতে হবে। কি সিলেবাস ডাউনলোড দিবেন? 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার একটা সিলেবাস আছে। ওয়েবসাইটে ঢুকলে এই সিলেবাসটা কিন্তু পাওয়া যাবে। এবং অনেকের কিন্তু সিলেবাসের বেশ কিছু পরিবর্তন আসছে। যারা বিগত রিটেন পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু আগের ধাঁচে না থেকে আপনারা অবশ্যই ওয়েবসাইটে ঢুকে নতুন যে সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে সেই সিলেবাসটা অবশ্যই কিন্তু ফার্স্ট যে কাজটা, সেই কাজটা আপনার সিলেবাসটাকে ডাউনলোড দেওয়া। ডাউনলোড দিয়ে কি কাজ শেষ? ডাউনলোড দিয়ে কি আপনার ফোল্ডারে রেখে দিবেন শেষ? না, আপনাকে যে কাজটা করতে হবে সেটা সিলেবাসটা ডাউনলোড করার পর কমপক্ষে আপনি 2-3 বার সিলেবাসটাকে বারবার একটু পড়ার চেষ্টা করবেন। কেন পড়বেন? আপনি যখন সিলেবাসটা কয়েকবার যখন পড়ে ফেলবেন, তখন যে বিষয়টা হবে, আপনার মাইন্ডে সেট হয়ে যাবে যে আপনার আসলে সিলেবাস কতটুকু, আপনাকে কোন কোন কৌশল অবলম্বন করতে হবে, আপনাকে কোথায় কোথায় ফাইট করতে হবে, কোন জায়গাগুলোতে আপনার উইক পয়েন্ট এবং কোন জায়গাগুলো আপনার স্ট্রং পয়েন্ট। আপনি স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্টগুলো কি করবেন, জাস্টিফাই, আলাদা করে ফেলবেন।
তাহলে আলাদা করলে কি হবে, আপনার কৌশলটা কিন্তু খুব সহজ হয়ে যাবে যে কোথায় আপনাকে বেশি ফোকাস দিতে হবে, কোথায় আপনাকে তুলনামূলক কম ফোকাস দিলেও চলবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে কি করতে হবে, সিলেবাসটা ডাউনলোড দিয়ে সুন্দর করে ঠান্ডা মাথায় কয়েকবার পড়ে একেবারে পুরো সিলেবাসটা প্রয়োজনে আপনার মাথায় সেট করে ফেলবেন। তাহলে এটা নিয়ে আর আপনাকে দ্বিতীয় কোনো টেনশন করতে হবে না। তো এরপরে আপনাকে কি কাজ করতে হবে, এরপরে যে কাজটা আপনাকে প্রশ্ন প্যাটার্ন জানতে হবে। আপনারা অনেকেই আছেন বারবার রিটেন পরীক্ষা দিচ্ছেন কিন্তু পাস করতে পারতেছেন না। কেন পাস করতে পারতেছেন না? একটাই কারণ যে আপনি কি করেন না, যে প্রশ্নের যে প্যাটার্ন যেটা আছে সেই প্যাটার্নটা আপনি কখনোই ফলো করার চেষ্টা করেন না। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই দেখবেন, প্রত্যেকটা চাকরির পরীক্ষায় দেখবেন যে যারা চাকরি পরীক্ষা নিচ্ছে, কোন ডিপার্টমেন্ট চাকরি পরীক্ষাটা নিচ্ছে, এই ডিপার্টমেন্টের উপরে কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেক ভ্যারি করে। এই কৌশল যারা হচ্ছে বুঝতে পারেন, এই কৌশল যারা হচ্ছে সহজে ধরতে পারেন, তাদের কিন্তু প্রিলি রিটেন বা হচ্ছে চাকরি পাওয়াটা কিন্তু খুব সহজ হয়। কারণ হচ্ছে কি, যখন সে বুঝে ফেলে অমুক ডিপার্টমেন্ট পরীক্ষা নেবে, তখন সে কি করে, ওই ডিপার্টমেন্টের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে সম্মুখ একটা ধারণা রাখে। প্রশ্নের প্যাটার্ন যখন বুঝে ফেলবে তখন তাকে কিন্তু আটকানো খুব কঠিন হয়ে যাবে, খুব সহজে তাকে আর আটকানো যাবে না, কারণ অলরেডি সেই কৌশলটা কিন্তু জেনে ফেলছে। সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে, প্রশ্নের প্যাটার্নটা জানতে হবে। তো প্রশ্নের প্যাটার্ন আপনি কিভাবে জানেন? তাহলে প্রশ্নের প্যাটার্ন জানার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বাজারে হচ্ছে প্রচলিত হচ্ছে অনেক ধরনের গাইড আছে। আপনি প্রয়োজন হচ্ছে একটা গাইড বই নিয়ে জাস্ট কি করবেন, পুরো গাইড দেখার দরকার নেই, বিগত প্রশ্নগুলোর উপর একটু ফোকাস করবেন। বিগত প্রশ্নগুলো একটু দেখবেন, বিগত প্রশ্নগুলো দেখে এর ফিল করার চেষ্টা করবেন কোন কোন টপিকস থেকে আপনার প্রশ্নগুলো রেগুলার আসতেছে, কোন কোন প্রশ্নগুলোর উপর সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হচ্ছে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এই অ্যানালাইসিসটুকু, শুধুমাত্র এই অ্যানালাইসিসটুকু করতে পারবেন যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসছে, এই জায়গাটা যদি আপনি ফোকাস দিতে পারেন, আশা করি আপনার লিখিত পরীক্ষার 50% প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনি যতই পড়াশোনা করেন কি হবে না, ভালো ফল পাওয়া যাবে না যদি আপনি ভালো স্ট্র্যাটেজি ফলো না করতে পারেন। ঠিক আছে? তাহলে এই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কিন্তু আপনাকে কি করতে হবে, ভালো একটা ধারণা রাখতে হবে। ইভেন এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আপনারা কিছু হচ্ছে সাদৃশ্যতা খুঁজে পাবেন এখানে। বিশেষ করে হচ্ছে দেখবেন জোর সালগুলোর হচ্ছে নিবন্ধনের যে প্রশ্নের প্যাটার্ন, দেখবেন যে কাছাকাছি ধরনের প্রশ্ন বা রিপিটের যে সংখ্যাটা, এই রিপিটটা কিন্তু অনেক বেশি হচ্ছে। সুতরাং আপনি যদি 18তম নিবন্ধন শিক্ষার্থী হন, তাহলে আপনি কি করবেন, আপনি প্রয়োজনে 16তম 14তম এই প্রশ্নগুলো কিন্তু একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ জোর সালগুলো থেকে দেখা যায় রিপিটের হারটা তখন কিন্তু অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই ছিল আপনার হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। এখন কথা হলো প্রস্তুতি নিতে হবে। তো এইটুকু আপনি জানলেন, কৌশল জানলেন, প্রশ্ন প্যাটার্ন জানলেন, সিলেবাস জানলেন, কিন্তু আপনাকে কি করতে হবে, এইটুকু জেনে কি বসে থাকবেন না? এইটুকু জেনে বসে থাকলেও কি হবে না, কোনো কাজ হবে না। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখন আপনাকে পুরোদমে প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনার প্রস্তুতিটা কিভাবে নেবেন? তাহলে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা হচ্ছে অনেকে হচ্ছে গাইড বইয়ের উপর ডিপেন্ড করেন। আমি বলছি গাইড বইয়ের উপর ডিপেন্ড করে যদি হচ্ছে আপনি রিটেন পরীক্ষা দেন, আপনি কিন্তু আশানুরূপ ফল পাবেন না। ঠিক আছে? আশানুরূপ ফল কিন্তু এখানে পাওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে আপনাকে, যেহেতু আপনার প্রতিযোগী হচ্ছে আপনার বিষয়েরই হচ্ছে এক ঝাঁক দক্ষ তরুণ মেধাবী, ঠিক আছে, তাদের সাথে আপনাকে ফাইট করতে হবে। সুতরাং কি, ফাইট করে টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই ভালো একটা প্রস্তুতি থাকতে হবে। তাহলে এই প্রস্তুতির জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, ভালো উপস্থাপন খাতায় আপনার কি ভালো একটা উপস্থাপনা থাকতে হবে। তাহলে এই উপস্থাপনা কিভাবে করবেন, আপনাকে কি করতে হবে, যে প্রস্তুতির জন্য আপনি স্কুল, কলেজ এবং হচ্ছে স্কুল 2 পর্যায়ের জন্য কিন্তু আলাদা কিছু কিছু সিলেবাস থাকে। আপনি যদি স্কুল 2 এর পরীক্ষা দেন, পরীক্ষার্থী হন, তাহলে তো আপনার সিলেবাস আলাদা, বাংলা ইংরেজি পড়তে হবে। এবং হচ্ছে আপনি যদি হচ্ছে স্কুল পর্যায়ের হন, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু 100 মার্কসের একটা পরীক্ষা, এখানে হচ্ছে আপনার নির্ধারিত বিষয়ে কিন্তু পরীক্ষা হবে। তো স্কুল পর্যায়ে যারা আছেন তারা যে কাজটা করবেন, আপনারা সবচেয়ে বেশি ফোকাস দিবেন আপনার হচ্ছে নবম দশম শ্রেণীর বই এবং হচ্ছে ইন্টারমিডিয়েটের বই, অর্থাৎ টেক্সট বুক। আপনি হচ্ছে আপনার একাডেমিক যে বইগুলো ছিল নবম দশম এবং হচ্ছে ইন্টারমিডিয়েটে, এই সাবজেক্টগুলোর উপরে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস দেবেন এবং হচ্ছে এগুলো ফলো করার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনার পরীক্ষার খাতায় হচ্ছে সর্বোচ্চ পরিমাণ মার্ক কিন্তু ক্যারি করা পসিবল। আর যদি আপনি হচ্ছে কলেজ পর্যায়ে হয়ে থাকেন, তাহলে হচ্ছে এইগুলোর পাশাপাশি আপনাকে আরো কিছু পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে, আপনারা একটা বিষয় খেয়াল করে থাকবেন, যে বিষয়ে হচ্ছে পড়াশোনা করেছেন, অনার্স লাইফ বা হচ্ছে ডিগ্রি লাইফে পড়ছেন, তাদের বিষয়গুলো দেখবেন
ফার্স্ট ইয়ার হচ্ছে তাদের ফান্ডামেন্টাল একটা বিষয় থাকে। ফার্স্ট ইয়ার বিশেষ করে হচ্ছে ফার্স্ট ইয়ার অংশটা। এই ফার্স্ট ইয়ার হচ্ছে আপনি বিগত আপনার সাবজেক্ট রিলেটেড ফান্ডামেন্টাল যত বিষয় আছে এই ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুড করা থাকে। সুতরাং আপনি কিন্তু অবশ্যই ফার্স্ট ইয়ারের যে আপনার একাডেমিক বইগুলো ছিল এই একাডেমিক বইয়ের প্রতি কিন্তু আলাদা একটা ফোকাস দেবেন। আশা করি এখান থেকে আপনারা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ কিন্তু প্রশ্ন পেয়ে যাবেন এবং হচ্ছে যদি খাতায় লিখে আসেন আপনারা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ মার্ক কিন্তু এখান থেকে ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ। তা এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রস্তুতির পর্যায়ে। তাহলে এখন প্রস্তুতি নিলেও তো হবে না, এরপর আমাকে যে কাজটা করতে হবে খাতায় উপস্থাপন করতে হবে। তাহলে খাতায় আপনাকে করতে হবে, এখানেও আপনাকে একটু রুচিশীল হতে হবে। ঠিক আছে, আপনি যত বেশি রুচিশীল হবেন আপনার খাতাও তত বেশি পরিচ্ছন্ন হবে। আর খাতা পরিচ্ছন্ন মানে কি, একজন হচ্ছে পরীক্ষকের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। সুতরাং পরীক্ষকের দৃষ্টি যত বেশি আকর্ষণ করতে পারবেন আপনার পরীক্ষার খাতার মান কিন্তু তত বেশি বাড়তে থাকবে। তাহলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট ইমপ্রেশনটাই আপনার খাতার উপস্থাপনাটা খুব ভালো হতে হবে। তাহলে খাতার উপস্থাপনার জন্য ভালো করার জন্য আপনি কি যে কাজটা করতে পারেন, অনেকেই বলে থাকেন যে ভাই কয় পৃষ্ঠা লিখবো, কত পৃষ্ঠা লিখতে হবে স্যার, কত পৃষ্ঠা লিখতে হবে। এখানে কিছু বিষয় থাকে। আমি যদি হচ্ছে বিজ্ঞান বিভাগের কথা বলি, এখানে কিন্তু হচ্ছে আপনি পৃষ্ঠা ভরে কিন্তু কখনোই কোনো মার্ক ক্যারি করতে পারবেন না। বিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলো ফিক্সড বিষয়, জিস্ট পয়েন্ট। আপনি যদি শুধু জিস্ট পয়েন্ট গুলো লিখে আসেন আপনি কিন্তু এখানে ফুল মার্কস ক্যারি করতে পারবেন। কিন্তু মানবিক যে বিষয়গুলো আছে, মানবিকের যে বিষয়গুলো আছে সেখানে দেখা যায় অনেক বিষয় লেখার কিন্তু সুযোগ থাকে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই বেশি বেশি পরিমাণে লিখে আসার এবং হচ্ছে টাইমের প্রতি কিন্তু আলাদা এটা খেয়াল রাখতেই হবে। ঠিক আছে, না হলে কিন্তু কি হবে, একটা প্রশ্ন লিখতে গিয়ে হচ্ছে আপনার কি ম্যাক্সিমাম টাইম যদি কভার হয়ে যায় বাকি কিন্তু সবগুলো এফোর্ট দিতে পারবেন না। তো এই উপস্থাপনার ক্ষেত্রে যে কাজটা করতে পারেন খাতায়, আপনারা কিছু কি করতে পারেন হচ্ছে কোড করতে পারেন। এই কোডগুলো আপনারা চেষ্টা করবেন হচ্ছে ভিন্ন কালারের, তবে সাবধান থাকবেন আপনার পরীক্ষার খাতায় যেন আপনি লাল কলম ব্যবহার না করেন, লাল কালি ব্যবহার না করেন। তাহলে এখানে কিন্তু একটা বড় ধরনের একটা নেগেটিভ মার্ক কিন্তু পড়ে যাবে আপনার জন্য। সুতরাং আপনারা হচ্ছে নীল কালি কলমগুলো ব্যবহার করতে পারেন কোটেশনের জন্য। তাহলে হচ্ছে আপনারা বিভিন্ন কোট করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দিতে পারেন। এটা কিন্তু আপনার জন্য ভালো একটা মার্ক বয়ে আনতে পারে এবং হচ্ছে খাতার সৌন্দর্য বৃদ্ধি পায়। পাশাপাশি আপনারা যেটা করতে পারেন, কিছু ডাটাও কিন্তু ইনপুট করতে পারেন। একটা ডাটা হচ্ছে খাতায় যদি উপস্থাপনা করা যায় তাহলে দেখা যায় কি এটা কিন্তু পরীক্ষক বুঝতে পারে যে না এর ভিতরে অনেক গভীর নলেজ আছে। ঠিক আছে, তারপরে আপনারা যেটা করতে পারেন যে বিভিন্ন ধরনের হচ্ছে লিঙ্ক আপ করে দিতে পারেন, উৎস দিতে পারেন। ঠিক আছে, যে একটা তথ্য রিসোর্স দিলেন, দিয়ে হচ্ছে আপনি বললেন যে এই তথ্যটা অমুক জায়গা থেকে আসছে। ঠিক আছে, সরাসরি একটা লিঙ্ক আপ করে দিলেন, বিভিন্ন পত্রিকার হচ্ছে লিঙ্ক আপ দিতে পারেন, বা হচ্ছে আপনারা হচ্ছে গুগল, উইকিপিডিয়া বিভিন্ন ধরনের হচ্ছে সোর্স আছে, বা হচ্ছে আপনাদের একাডেমিক হচ্ছে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকগুলোর হচ্ছে রেফারেন্স দিতে পারেন। এই ক্ষেত্রে দেখা যাবে আপনার কিন্তু মার্কটা কিন্তু অনেক বেশি ক্যারি করতে পারবেন। ঠিক আছে, আশা করি এইভাবে যদি হচ্ছে ধরে ধরে বিষয়গুলো যদি আপনারা হচ্ছে প্রস্তুতি নেন, এইরকম হচ্ছে কৌশল অবলম্বন করে যদি আপনি সামনে আগাইতে পারেন, আপনি যদি হচ্ছে প্রথমবার এটা যদি লিখিত পরীক্ষা হয় নিবন্ধনের, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি আশা করছি ইনশাআল্লাহ আপনি হচ্ছে প্রথমবারে লিখিত পরীক্ষায় শুধু হচ্ছে উত্তীর্ণ না, আপনি হচ্ছে একেবারে ভালো একটা অবস্থানে থেকে উত্তীর্ণ হবেন এবং হচ্ছে আশা করি হচ্ছে আপনি পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনার চাকরি হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সেই প্রত্যাশায় এখানে হচ্ছে শেষ করছি। সকলের হচ্ছে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।